রাত্রি 10:10 মীরা, শেহজাদ ও ফিসা শিলিগুড়ির উদ্দেশ্যে প্লেনে চড়ে বসেছে। রাইমার শ্বশুরবাড়ি থেকে কলকাতা এয়ারপোর্ট মাত্র মিনিট 20 দূরত্ব। ফিসার সিট বেল্ট চেক করে মীরা ছিটে গা এলিয়ে বসেছে। ভাবতে শুরু করে বিয়ে বাড়ি থেকে বেরোনোর আগে রাইমার সাথে কথোপকথন। রাই, শোন না, আমরা এখনই বেরোবো। 10:15-তে শিলিগুড়ির ফ্লাইট, দার্জিলিং যাচ্ছি। রাইমা খানিক অবাক হয়ে হাসি মুখে শুধায়, হঠাৎ দার্জিলিং? এই প্ল্যান কখন হলো? এই সবে মাত্র আমি জানলাম। তোর জিজু হুট করে সারপ্রাইজ দিল। রাইমা একটু মজা করে আলতো ধাক্কা দিয়ে বলল, বাবা, জিজু তবে হানিমুনের সারপ্রাইজও দিল? সো রোম্যান্টিক ইয়ার। মীরা ওর মাথায় টোকা দিয়ে বলে, আরে না রে, আমি রাগ করেছিলাম, বলেছিলাম তার সাথে ফিরবো না, তাই এটা করলো। রাইমার চোখ মুখ উজ্জ্বলতা ভর করলো। সে খানিক গা ঘেঁষে ফিসফিস করে মীরার কানে বলল, তুই বলিস আর না বলিস, জিজু তোকে ভালোবাসে। মুখে না বললে কি হবে, কাজে তো বোঝা যায়। মীরা বিরিয়া মিশ্রিত হেসে পাত্তা না দেওয়ার ভাব ধরে বলে, হয়েছে, থাম এবার, আমরা বেরোবো, ভালো থাকিস শেয়ার। রাইমা ও মীরা দুজন দুজনকে জড়িয়ে ধরল। তখন সেখানে শেহজাদ ও ফিসা আসে এবং ওরা তিনজন বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। পূর্বে ঘটিত ঘটনার কল্পনার ইতি টেনে মীরা ফিসার দিকে মনোযোগ দেয়। ফিসা জানালা দিয়ে তাকে রাতের ঝিকমিকি শহর দেখাচ্ছে। পুরো কলকাতা শহরটা যেন এক হাতের সমান দেখা যাচ্ছে। এভাবে 1 ঘন্টা 10 মিনিটের জার্নি শেষে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে ওরা অবতরণ করে। রাত অনেকটা হয়ে যাওয়াতে এয়ারপোর্টের কাছেই হোটেলের রাত্রি যাপনের সিদ্ধান্ত নেয়। শীতের সকাল, ঘন কুয়াশা আচ্ছাদিত আবহাওয়া, উলের নরম শাল গায়ে জড়িয়ে জানালার পর্দা সরালো মীরা। শেহজাদ সবেই বাহিরে গেল গাড়ি ঠিক করতে। ওরা আগে দুধিয়া পাড় দেখতে যাবে, তারপর শিলিগুড়ি শহরে গিয়ে সেখান থেকে রওনা হবে। শহরটাও খানিক দেখে সেখানেই নাস্তা সেরে নেবে। মীরা মুচকি হেসে ফিরসাকে ঘুম থেকে তুলতে বিছানার কোনায় বসে। শীতল পরিবেশ পেয়ে ফিরসা বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। মীরা ওর চুলে হাত বুলিয়ে আলতো স্বরে ডাকে। ফিরসা নড়ে চড়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। ফের কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে ফিরসার। আড়মোড়া ভেঙে মায়ের কোলে মাথা দিয়ে আলসেমি করছে। মীরা বলে, তোমার বাবা এক্ষুনি চলে আসবে সোনা, ফার্স্ট রেডি হয়ে নাও তো বাচ্চা, আমরা ঘুরতে বেরোবো। ফেরি মাম্মা, আই এম ফিলিং স্লিপি। গেট আপ, রেডি হতে হবে। আমরা আজকে অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখবো। অগত্যা ফিরসা মুখ কালো করে উঠে ফ্রেশ হয়ে আসলো। শিলিগুড়িতে নাস্তা পানি সেরে কিছুক্ষণ ঘোরাফেরা করে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি এই উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর হচ্ছে শিলিগুড়ি। এটি প্রধানত চা, কাষ্ঠ ও পর্যটন কেন্দ্রের জন্য পরিচিত। শহরের উঁচু টিলাতে দাঁড়িয়ে দূরের সবুজ পাহাড় ও চা বাগান যেন নৈসর্গিক সৌন্দর্যের আভাস দেয়। এখনো কুয়াশা পুরোপুরি কেটে ওঠেনি। ঘড়িতে সকাল 8টা বাজে। এমন একটা সিএনজি টাইপ গাড়ি ঠিক করে মীরা ও শেহজাদ ফিরসা উঠে পড়ল দুধিয়ার উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর থেকে 20 থেকে 45 মিনিট গাড়ির পথ দুধিয়া। দুধিয়ার পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী, আর সেই নদীর পাড়ে সবুজ উপত্যকা। একদিকে পাহাড়, আরেকদিকে চা বাগান। অনেকে এখানে পিকনিক করতে এসেছে। বেশ পর্যটন প্রিয় জায়গা। নদীর জলের গভীরতা খুব কম হয়। পা ডুবে চোখ বন্ধ করে দুই দিকে 2 হাত মেলে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির বিশুদ্ধতম সব বায়ু দ্বারা ফুসফুসকে প্রশান্ত করতে ব্যস্ত মীরা। পেছন থেকে শেহজাদ এটা নিজ ফোনে ক্যাপচার করে নেয়। মীরা দেখা দেখি ফিরসাও যায়।
দুই মা মেয়ের একই ভঙ্গিও ক্যামেরায় ধরা পড়ে। সেখানে কিছুক্ষণ থেকে বালাসন ব্রিজে তিনজন ছবি তুলে নেয়। এক পর্যটকের সহায়তা নিয়ে বালাসন ব্রিজে ও বালাসন নদীতে পা ডুবিয়ে তিনজনের দুইটা ফ্যামিলি ফটো উঠিয়ে নেয়। আকাশ, পাহাড়ের নীল, সাদা সবুজ রঙকে সাক্ষী রেখে ফিরসাও কিন্তু দারুণ ফটোগ্রাফার। বাবা মায়ের কাপল ছবি তো সেই তুলে দিয়েছে। ঘন্টা দুয়েক সেখানে কাটিয়ে রওনা করে বেঙ্গল সাফারি পার্কের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছায় বেঙ্গল সাফারি পার্কে। এই সাফারি পার্কের বৈচিত্র্যময় গাছগাছালি, প্রাণীকুল সবেতে পর্যটক সবুজের অরণ্যে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। সাফারি পার্কের ভেতরে ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে হয়। আরও কয়েকজন এক এক পরিবার সেখানে থাকাতে একসাথে একটা গাড়ি ভাড়া করে ফেলে। এদের মধ্যে এক দম্পতির 4 বছরের একটা ছেলে আছে, আরেক দম্পতির বাচ্চা নেই। 4 বছরের দিহান ও ফিসার মাঝে অল্প সময়ে সখ্যতা গড়ে উঠেছে। ওরা গাড়ির পেছনে ছিঁড়ে বসে জানালা দিয়ে সব দেখছে। দিহানের মা দিশাও খুব মিশুক। আরেকজন নবনী ও তার স্বামী প্রদীপ ক্যামেরার আড়ালে ভিডিও করছে। পশু পাখির সামনে ক্যামেরা আনা ঠিক না। এই সাফারি পার্কের ভ্রমণের মাঝে বিভিন্ন পশু পাখি দেখে ফিসা ও দিহানের প্রশ্নের কমতি নেই। ওদের প্রশ্নের তোড়ে সবার মাঝে হাসির ফোয়ারাও ছুটেছে কয়েক দফা। দুপুর গড়িয়ে বিকেল পড়লে ওদের ঘোরাঘুরি শেষ হয়। একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে শেহজাদ বলে, দার্জিলিং যেতে ট্রেন তো সন্ধ্যা 6:15, এখন বাজে 4:10। হাতে 2 ঘন্টা আছে। আমি চেয়েছিলাম সিপাহীধরা চা বাগানে একটু ঘুরে আসতাম, যদিও শীতের সময় খুব দ্রুত সন্ধ্যা নামে। মীরা আশঙ্কিত কণ্ঠে শুধায়, সেখানে গেলে ট্রেনের টাইম মতো স্টেশনে পৌঁছাতে পারবো? ম্যাপে তো দেখলাম এখান থেকে সিপাহীধরা চা বাগানে যেতে 50 মিনিট সময় লাগে। এখন যদি 1 ঘন্টাও লাগে তবে সন্ধ্যা হয়ে যাবে। ড্রাইভারকে ফাস্ট ড্রাইভ করতে বলতে হবে। সেখানে 10-15 মিনিট থেকে ফিরে এলাম। আপনি যা ভালো বুঝেন করেন, আমি অত বুঝি না। আচ্ছা, তোমরা এখানে বসো, আমি গাড়ি ঠিক করে আসি। শেহজাদ গাড়ি ঠিক করতে যায়। ফিসা আশেপাশে তাকিয়ে প্রশ্ন করে, আমরা এখন চা বাগানে যাব ফেরি মাম্মা? তোমার বাবা তো তাই বললো বাচ্চা, জানি না কি করেন। ফিসা আবার চুপ করে বসে আশেপাশে নজর বোলাচ্ছে। কিছুক্ষণ পর শেহজাদ ফিরে এসে বলে, চলো শিলিগুড়ি শহরে ফিরে যাই। রিস্ক নিয়ে কি দরকার? শিলিগুড়ি মার্কেট থেকে হালকা পাতলা কিছু কেনাকাটার ব্যবস্থাও করা যাবে। আচ্ছা চলুন তবে, ফ্রিসারও টায়ার্ড লাগছে। আমি শিলিগুড়ি শহরে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে এসেছি, এসো। এরপর ওরা তিনজন শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িতে চড়ে বসে। সন্ধ্যা 6:12। দার্জিলিং মেল ট্রেনে বসে আছে ওরা। ট্রেন এখনই ছেড়ে দিবে। মানুষজন দ্রুত পায়ে ট্রেনে ওঠায় ব্যস্ত। ফিসা মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মীরা ট্রেনের জানালাটা সামান্য খোলা রাখলো। ট্রেন ছেড়ে দিলে পুরো বন্ধ করে দিবে। ট্রেন ছাড়লে বেশ হাওয়া আসবে। শীতের রাত, কনকনে ঠান্ডা হওয়ায় ফিসার ঠান্ডা লেগে যেতে পারে। চিটে চোখ বন্ধ করে মাথা এলিয়ে রেখেছে। চিনচিনে ব্যথাও করছে মাথার সামনে ও ডান পাশের দিকটায়। শেহজাদ জিজ্ঞেস করে, কিছু স্ন্যাক্স আনবো? এখনো তো ট্রেন ছাড়েনি। মীরা চোখ মেলে দ্রুত কণ্ঠে নিষেধ করে বলে, না না, দরকার নেই। পরে ট্রেন ছেড়ে দিলে কি পিছু দৌড়াবেন নাকি? 1-1.5 ঘন্টার জার্নিতে না খেলে মোড়ে টোরে যাব না। মেয়ে তো ঘুমাচ্ছেই। শেহজাদ হেসে বলে, কিছু হবে না, এখনো মানুষ আসছে। দরকার নেই তো, বাই চান্স ছেড়ে দিল। 6:19 বাজে। পরে কি দিলওয়ালে দুলহানিয়া ও চেন্নাই এক্সপ্রেস মুভির মতো কাজল ও দীপিকার মতো আপনি দৌড়াবেন আর আমি শাহরুখের মতো ট্রেনের দরজায় হাত বাড়িয়ে দিব? অত সিনেমেটিক হতে পারবো না। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, চুপ করে বসে থাকুন। কথাগুলো বলে মীরা আবার চোখ বন্ধ করে ধীরে ধীরে ফিসার মাথায় হাত বুলাচ্ছে। পাশ থেকে এক লোক শেহজাদকে উদ্দেশ্য করে খানিক হাস্যরসে বলে, দাদা, আপনার ওয়াইফ মনে হচ্ছে একটু বেশি স্ট্রিক্ট, রসকসহীন। আপনার জীবন তো। লোকটা নিজের বাক্য সম্পূর্ণ করতেই পারল না। তার আগে মীরা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার মধ্যে রসকস আছে কি না তা জেনে আপনি কি করবেন? মানুষের পারিবারিক কথার মধ্যে আপনি ঢুকতে যান কেন? নিজের মতো থাকেন না। মীরাকে হঠাৎই রেগে যেতে দেখে শেহজাদ ওর পাশে বসে ধীর স্বরে বলে, কি হয়েছে তোমার? রেগে যাচ্ছ কেন? লোকটা এমনিতেই বলেছে। মীরা চোখ মুখ কুঁচকে ঝাঁঝালো স্বরেই বলল, আপনি চুপ করে বসুন, কোথাও যাওয়া লাগবে না, বিরক্ত লাগছে আমার।
মীরাকে আবারও চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে থাকতে দেখে শেহজাদ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ বোধক, মাথা নাড়ায় মীরা। মাথা ব্যথা? আবারও ইশারাতেই জবাব দেয়। শেহজাদ ব্যাগ থেকে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে পানির বোতলের সিপি খুলে এগিয়ে দিয়ে বলে, নাও, এটা খেয়ে নাও। মীরা চোখ খুলে ওষুধ দেখে হাতে নিয়ে খেয়ে নেয়, ফের চুপ করে থাকে। শেহজাদ কপালে লাগানোর বাম বের করে মীরার কপালের দুই পাশে লাগিয়ে আস্তে আস্তে মালিশ করে দেয়। চোখ বন্ধ থাকা অবস্থাতেই মীরার ওষ্ঠকোণে হাসি রেখা ফুটে ওঠে। এরপর শেহজাদ জানালাটা পুরোপুরি বন্ধ করে পাশের সিটের লোকটাকে নম্র স্বরে বলে, কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু অসুস্থ, তাই ওভাবে বলেছে। আরে না দাদা, আমার বউ এমন জানেন, সে প্রচণ্ড রাগী, তাই ভাবলাম আপনার আর আমার অবস্থা একই রকম। শেহজাদ হেসে জবাব দেয়, আমার ওয়াইফ রাগী না, ওর মাথা ব্যথা শুরু হলে ও শান্ত পরিবেশ চায়। মাথা ব্যথাটা ওর খুব বাজেভাবে এফেক্ট করে তো। ও আচ্ছা, তাহলে আমরাও আর কথা না বলি, পরে দেখবো আপনার স্ত্রী আবার আমার ওপর রেগে গেছে। বলে লোকটা প্রাণ খোলা হাসলো। শেহজাদ দেখলো কালো মোটা লোকটার মনের সৌন্দর্য তার ব্যবহারে। শেহজাদও বিনিময়ে হেসে মীরা ও ফিসা দুজনের মাথায় সামান্য হাত বুলিয়ে দিল। প্রায় ঘন্টা দেড়েকের ট্রেন জার্নি শেষে ওরা দার্জিলিং এসে পৌঁছে। রাতের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়ি শহরটা যেন মায়ের ডাকে বারংবার ডাকছে। শেহজাদরা আগে থেকে বুকিং করা হোটেলে গিয়ে ওঠে। হোটেলে এসেই কড়া চা অর্ডার করা হলো মীরার জন্য। শেহজাদ ও ফিসা ফ্রেশ হয়ে বেরোনোর পর মীরা একেবারে গোসল সেরে বের হয়। মাথা ব্যথার জন্য অনেকটাই কমে গেছে। চা খেতে খেতে মীরা বলে, রাতের খাবার খেয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করব। মাথা ব্যথা কমেছে? অনেকটাই। ওকে, তাহলে চা খেয়ে তৈরি হয়ে নাও। ফিসা বলে, আমিও চা খাবো। জবাবে মীরা বলে, ডিনারের পর রাস্তায় দাঁড়িয়ে চা খাবো। দার্জিলিংয়ে এসে তো চাটাই খাবে। এখন যাও, তৈরি হয়ে নাও। ফিসা খুশি হয়ে নিজের বারবি সুটকেস খুলে জিন্স টপস বের করে ওয়াশরুমে চলে যায়। আধারে আচ্ছন্ন খোলা আকাশের নিচে দার্জিলিংয়ের রাস্তায় দাঁড়িয়ে চা পানের বিষয়টা হয়তো খুব সাধারণ, কিন্তু যখন পাশে দাঁড়ানো আকাশপানে বিভোর হয়ে চা পানে ব্যস্ত, নিজ স্ত্রীর উন্মুক্ত চুলে শীতল হাওয়ার দোল খেয়ে যায় এবং তার নয়নজোড়া অজান্তেই পলক ঝাপটায়। মুহূর্তটা একজন স্বামীর নজরবন্দিতে মুগ্ধতার অপার সীমায় কি না থেকে পারে? একদমই না। মুগ্ধ চিত্রে নিজ রমণীর নৈশরূপে মনের ভিতর ওঠা প্রলয়কারী ঝড়কে ভীষণ শাসনে রেখে চলেছে শেহজাদ। ফিসা বেঞ্চে বসে আকাশের চ্যাপ্টাকৃতির চন্দ্রমাকে দেখছে আর বিস্কিট ভিজিয়ে চা খাচ্ছে। শেহজাদ মেয়ের পাশেই দাঁড়ানো, তারই খুব কাছে দাঁড়ানো মীরা। শেহজাদ এক পা পাশ এগিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়ে প্রশ্ন করে, ওই চাঁদকে এত কেন দেখছো? মীরা নজর না ফিরেই মুগ্ধ হেসে উত্তর করে, মানুষ বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার কাছে তো এই কলঙ্কই মোহমায়া। কলঙ্ক বয়েও যে সে উজ্জ্বলতা ছড়াচ্ছে। আরও ঘনিষ্ঠ হলো শেহজাদ। মাথা সামান্য ঝুঁকিয়ে মীরার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মেঘে মেঘে চাঁদ যে তোমার চাহনিতে মুখ লুকাচ্ছে তা দেখছো না? ঘোর ভাঙে মীরার। শীতল সমীরণ ও প্রিয় মানুষটার শীতলতম কণ্ঠস্বর হৃদ মাঝারে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। ইতস্তত হয়ে একটু পাশরে আমতামতো করে মাথা নিচু করে বলে, হোটেলে ফিরে চলুন, শীত শীত করছে। শেহজাদ মাথা সোজা করে খানিক ঠোঁট বাঁকিয়ে নীরব হাসে। এই হাসি মীরা দেখল না। তমসাবৃত অম্বরে কোনো মনুষ্যকুলেরও নজরে এলো না। সে প্রত্যুরে শুধু বলে, চলো। মীরা ফিসার কাছে এসে বলে, ফিসামণি, তোমার চা খাওয়া হয়নি? ফিসা আদুরে স্বরে বলে, আমার কুকিজ তো আমার চা খেয়ে নিয়েছে ফেরি মাম্মাম, তাই দাদুটা আরেকটু চা দিয়েছে। জলদি ফিনিশ করো, আমরা হোটেলে ফিরবো, ঠান্ডা পড়ছে ভীষণ। ফিসা ইতিমধ্যেই প্রায় ঠান্ডা হয়ে যাওয়া অবশিষ্ট চাটুকু খেয়ে উঠে দাঁড়ায়। তারপর মীরা ও শেহজাদের হাত ধরে চলতে থাকে। পরের দিন খুব ভোরে দার্জিলিংয়ের মনোরম সূর্যোদয় দেখতে ওরা টাইগার হিলে হাজির হয়েছে। এখানে প্রায় অনেক পর্যটক ভিড় জমিয়েছে তুষার সিংহের সাথে সূর্য উদয় দেখতে। দূরে পৃথিবীর সর্বোচ্চ শুভ্র পর্বত শৃঙ্গ মাউন্টেন ও এভারেস্টের দৃশ্যমান।
হিমালয় পর্বতমালাকে দূর থেকে কতই না চোখ জোয়ানো লাগছে, কিন্তু কাছ থেকে এর উচ্চতা দেখলে রুহু কেঁপে উঠতে বাধ্য। খাড়া খাই কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য ভয়ঙ্কর অনুভূতি তো বটে। ফিসা সচরাচর দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু আজ এত জলদি উঠতে হয়েছে বলে মনটা তার খারাপই ছিল। কিন্তু প্রকৃতির এই অপরূপ চোখ ধাঁধানো সৌন্দর্যে বিভোর হয়ে সে এখন হাসছে, ছবি তুলছে, উৎফুল্ল সে। শেহজাদ, মীরা ও ফিসার সিঙ্গেল ডাবল সব রকমের ছবি তুলে দেয়। এখন তিনজনের একসাথে একটা সেলফি তুলে নিল, এখানে কাকেই বা বিরক্ত করবে। মীরা ওদের বাবা মেয়ের একটা ছবি তুলে দেয়। ফিসেবার ফোন নিয়ে তার বাবা মাকে একসাথে দাঁড়াতে বলতে বলতে হঠাৎই আচমকা ধাক্কায় মীরা একদম রেলিংয়ের উপর আশ্রয় পড়ে। শরীরের ভারসাম্য অধিকাংশই রেলিংয়ের বাহিরে যেতে নিলেই শেহজাদ খপ করে মীরার হাতটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আশঙ্কিক কাণ্ডে মীরা ভয়ে হতবাক হয়ে শেহজাদের বুকের সাথে একদম মিশে যায়। ঘটনার চাক্ষুষ সাক্ষী ফিসার ভয়ার্ত আত্মচিৎকারে আশেপাশের মানুষজন থেমে কৌতূহল দৃষ্টি ওদের দিকে নিক্ষেপ করে রেখেছে। শেহজাদ সবাইকে হাতের ইশারায় সব ঠিক আছে বুঝিয়ে মৃদু স্বরে মীরাকে বলে, কাম ডাউন মীরা, ইউ আর ফাইন, ইউ আর সেফ। মীরার হৃদস্পন্দন নিজ স্বাভাবিক গতিতে নেই, সময় নিয়ে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়। ফিসা মীরার ওনা ধরে গা ঘেঁষে আছে। খানিক স্বাভাবিক হলে শেহজাদ শুধায়, তুমি এত কর্নারে কিভাবে গেলে? মীরা মাথা নাড়ছে। ফিসা জবাবে বলে, না বাবা, ফেরি মাম্মাম এতটাও কর্নারে ছিল না। সামওয়ান পুশড ফেরি মাম্মাম। শেহজাদ চিন্তিত হয়, কেউ কেন মীরাকে ধাক্কা দিবে? হয়তো অনিচ্ছাকৃত লেগে গেছে ভেবে শেহজাদ ওদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে আড়াল থেকে একজন রেগে জোরে ভূমিতে আঘাত করে আর বলে, একটুর জন্য ওই বাচ্চাটা চিৎকার না করলেই কেউ আজ মীরাকে বাঁচাতে পারতো না। পুচকে মেয়েটাই সব শেষ করে দিল। ছোট মরিচের ঝাল আসলেই বেশি। অতঃপর সে স্থান ত্যাগ করে। নিজেদের স্বাভাবিক করে শেহজাদ, মীরা ও ফিসা একটা খাবারের ধাবা থেকে সকালের নাস্তা খেয়ে নেয়। অতঃপর ওরা দার্জিলিং মিউজিয়াম দেখতে বেরোয়। নেপালি জাতীয় স্বাক্ষর বহন করে এই মিউজিয়াম ঘুরে ফিরে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ওরা ফিরছে। এই ভাবনা এসেছে মীরার মাথায়। তার এখন হাঁটতে ইচ্ছে করছে। শেহজাদও আর কি করবে, সাথে চলতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল। দুপুরের খাবার শেষে হোটেলে রেস্ট করে এখন ওরা এসেছে হ্যাপি ভ্যালি টি এস্টেটে। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীন চা বাগান। এই চা বাগান থেকে পুরো দার্জিলিং শহরের প্যানোরামিক সৌন্দর্য দেখা যায়। এখানে বসে বিখ্যাত ব্ল্যাক টির সাথে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যেন মনের জন্য এক কার্যকরী পথ্য হিসাবে কাজ করে। এই সুযোগ তো মিস করা যায় না। শেহজাদ, মীরাও করলো না। তবে তার আগে পুরো চা বাগানটা ঘুরে তো দেখতে হবে। তারপর সূর্যাস্তের সময়কালে আয়েশ করে চা খাওয়া যাবে। গাইড ঠিক করে ওরা চা বাগান ঘুরছে। চা বাগানের বিষয়ে তথ্য পেয়েছে। সময়টা ওদের বেশ সুন্দর ও উপভোগ্যই কেটেছে। সুবিশাল অম্বরে পশ্চিমাংশে এখন গাঢ় গোধূলির ঈষৎ লালিমা পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে নিজেকে আড়ালে ব্যস্ত। এখন যে তার ঘুমের সময়, তাই তো পৃথিবীকে আধারে নিমজ্জিত করে নিদ্রায় আচ্ছন্ন হতে পাড়ি জমিয়েছে। এই সুন্দরতম দৃশ্য উপভোগ করাটা যদি হয় চা বাগানের মাঝে বসে চায়ের সাথে, তাহলে তো কথাই নেই। মীরা ঘোর লাগা স্বরে বলে, যদি এই চা বাগানের মাঝে আমার একটা ছোট্ট বাড়ি থাকতো, এই সৌন্দর্য তবে শুধু স্মৃতিপটে না, আজীবনের জন্য জীবন্ত রাখতাম। হালকা হাসে শেহজাদ। ফিসা উৎসাহী কণ্ঠে বলে ওঠে, চলো একটা বাড়ি বানিয়ে ফেলি। ফিসার কথা শুনে শেহজাদ ও মীরা যেন হেসেই খুন। ফিসা কিয়ৎক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পিটপিট করে এই হাসির কারণ উদ্ঘাটন করার প্রচেষ্টায় থেকে ব্যর্থ হয়ে নিজেও হাসির রোলে সামিল হয়ে যায়। পরের দিন আরও কিছু জায়গা ঘোরাফেরা করে ওরা দার্জিলিং টু জলপাইগুড়ি আসে বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন ও টয় ট্রেন দিয়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলা এই টয় ট্রেনই কিন্তু পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবির মতো ছুটে চলা প্রকৃতি।
এরপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, তারপর বাই এয়ার কলকাতা এসে এক রাত থেকে আবার পরের দিন বাই এয়ার বাংলাদেশে চলে আসে। এদিকে কলকাতার হুগলি নদীর ওপর বিখ্যাত হাওড়া ব্রিজ যখন ওরা ঘুরতে গিয়েছিল তখন আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কেউ একজন খুব জোরে মীরাকে ধাক্কা দিয়ে যায়। ভাগ্যক্রমে এবারও মীরা বেঁচে যায়। সেই থেকে শেহজাদ কিছুটা চিন্তিত, একই ঘটনা দুইবার একইভাবে কিভাবে ঘটে? সবই কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? ইন্ডিয়া থেকে ফেরার পর সপ্তাহখানেকের মতো পেরিয়ে গেছে। মীরা ও শেহজাদ দুজনের ইউনিভার্সিটি খুলে দিয়েছে। দুজনে আবার আগের মতো কাজে ব্যস্ত। বিগত মাসগুলোর রুটিন অনুসারে শেহজাদ মীরাকে ভার্সিটিতে পৌঁছে দেয়, তারপর নিয়েও আসে। কয়েকদিন পর শেহজাদের জন্মদিন। মীরা কিছু গিফট কিনবে। অনেক ভেবে ভেবে ডিসাইড করলো কী কিনবে। অনলাইনে অর্ডার করবে একবার ভেবো নিজে একটা ক্লাস রিশিডিউল করে শপিং মলে চলে গেল। স্বচক্ষে দেখে কেনার মধ্যে একটা প্রশান্তিত কাজ করে। শপিং মলে এসে প্রায় ৪৫ মিনিটের মতো সময় ব্যয় করে। অতঃপর সে একটা স্যুট পছন্দ করতে পেরেছে। নিজেরাই সময় জ্ঞান নিয়ে হেলা ফেলার বিষয়টা বুঝে নিজে নিজেই বলে। উনি আসলে চুপ করে থেকে শুধু এক্সপ্রেশন দিতেন। কত রকমের এক্সপ্রেশন, চোখ ছোট ছোট করা, ব্রু কুচকে থাকা, বারবার হাত ঘড়ি দেখা, পায়ে জোরে জোরে শব্দ করা, এদিক ওদিক হাঁটা। কেন যে বোঝে না, মেয়েদের শপিং করতে একটু তো সময় লাগেই। আমরা কাপড়ের সুতো পর্যন্ত চেক করি। মীরার বিড়বিড় করার মধ্যে এক মহিলা সেলসম্যান এসে জিজ্ঞাসা করেন, এনিথিং রং ম্যাম? মীরা থেমে যায়। জোরপূর্বক হেসে হাতের স্যুটটা এগিয়ে দিয়ে বলেন, এটাকে কাউন্টারে জমা করুন। সেল ওমেনটি মিষ্টি হেসে সম্মতি দিয়ে স্যুটটি নিয়ে কাউন্টারে চলে যায়। এরপর বিল পে করে মীরাও সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আরও আধা ঘন্টার মতো সময় বের করে ফিসার জন্য একটা টপস কিনে শপিং মল থেকে বেরিয়ে আসে। উবার ড্রাইভারকে কল করবে, ড্রাইভার থেকে কিছুটা সামনে যেতে বলে। বাধ্য হয়ে মীরা তাই করতে সামনে এগুচ্ছে। তখনই হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটা গাড়ি তীব্র গতিতে রং সাইড থেকে এসে মীরাকে ধাক্কা দিবে তৎক্ষণাৎ এক বৃদ্ধ রিক্সা চালক মীরাকে টান দিয়ে সাইডে নিয়ে আসে। আচমকা ঘটনায় মীরা হতবাক। কি থেকে কি হচ্ছিল তার সব বোঝার বাহিরে। আশেপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। কয়েকজন লোক গাড়ির পিছনে ছুটতে ছুটতে ধরতে না পেরে ফের ফিরে এসেছে। রিক্সা চালক লোকটা জিজ্ঞাসা করেন, মা আপনি ঠিক আছেন? মীরা মাথা নাড়ে। রিক্সা চালক ফের বলে, ওই গাড়িওয়ালার মনে হয় মাথায় সমস্যা, নাইলে এই পাশ দিয়ে কেন আইবে? মদ গাঁজা খাইয়ে গাড়ি চালায়, আল্লাহ মালুম। জড়ো হওয়া লোকজনও অনেকে অনেক কথা বলছে। মীরা কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে রিক্সা চালকটাকে বলল, চাচা আমার সাথে একটু ওই সামনের গাড়িটা পর্যন্ত আসবেন? আপনার রিক্সাও সাথে করে আনেন। রিক্সা চালক তাই করলো। সামনে গিয়ে মীরা উবার ড্রাইভারকে না করে তার প্রাপ্য ভাড়াটা মিটিয়ে দিয়ে বিদায় করে রিক্সাতে চেপে বসে। এখন আর সে ভার্সিটিতে যাবে না, একেবারে বাড়িতে ফিরবে। বাড়ির সামনে এসে নেমে রিক্সা চালককে ১,০০০ টাকার নোট দেয়। রিক্সা চালক অবাক হয়ে তাকিয়ে থাকলে মীরা মুচকি এসে বলে, আপনি এমনিতে নিতেন না, তাই আপনার রিক্সা করে আসলাম। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এর কাছে সামান্য টাকা কিছুই না। কিন্তু মা আমার ভাড়া তো এত হয় নাই, ১৫০ থেকে ২০০ টাকার বেশি তো ভাড়া হইতো না। আপনি আমারে ১,০০০ টাকা দিয়েন না। চাচা প্লিজ এটা নিতে মানা করবেন না, আমি খুশি হয়ে দিচ্ছি। কিন্তু মা এত টাকা? এটা কিছুই না, আপনি প্লিজ রাখেন। আজকে বাড়িতে ভালো কিছু নিয়ে যাবেন। আমি নিজেও বাজার করে দিতে পারতাম, কিন্তু আমার একটু তাড়া ছিল ফেরার জন্য। আর একটু লেট হলে সিগন্যালে পড়লে অনেক দেরি হয়ে যেত। রিক্সা চালকটির চোখ ভিজে উঠল। তিনি গলায় ঝুলানো গামছা দিয়ে চোখ মুছে নিয়ে বলেন, আল্লাহ আপনার ভালো করুক মা, অনেক ভালো থাকেন, দীর্ঘায়ু হোক আপনার। এই বলে মীরার মাথায় হাত বুলিয়ে রিক্সা চালকটি চলে যান। মীরা হেসে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে মোবাইলের স্ক্রিনে সময় দেখলো ৫টা বাজে। শেহজাদ এখন ভার্সিটি থেকে বেরোবে। সে দ্রুত শেহজাদকে টেক্সট করে জানিয়ে দিল যে সে চলে এসেছে। তবে আজকের ঘটনাটা শেহজাদকে সে জানাতে চায় না, কারণ শেহজাদ অনেক রাগ করবে, বকাবকিও করবে। যতই হোক শেহজাদের রাগকে সে ভয় পায়।
এদিকে নিজেদের আস্থানায় গাড়ি পার করে লোকটি গাড়িতে 2-3টে লাথি মেরে আস্থানা প্রবেশ করে, চেয়ার টেনে বসে। টেবিলের বিপরীত পাশে বসা একজন তার মুখের অবস্থা দেখে বুঝতে পারল এবারও অসফল হয়ে ফিরে এসেছে। বিপরীত পাশে বসা মানুষটি জিজ্ঞেস করলো, এবারও কিছু করতে পারেনি? এবার যেন লোকটির রাগ বসে উঠল, টেবিলে সজোরে আঘাত করে বলল, এবারেও পারলাম না মামা, এবারও ব্যর্থ হলাম। 3বার বেঁচে গেছি। আজকে তো সাথে ওই সে জাদও ছিল না। টেবিলের বিপরীতে বসা মানুষটি হাসলেন, ফের বলেন, ভাগ্য মেয়ের সাথে আছে বুঝলে, আরো কতবার অ্যাটেম সফল হও দেখো। মাম্মা তুমি এসব বলছো? তুমি অন্তত এসব বলো না। আমি ওই মীরাকে সুখে থাকতে দিব না, কিছুতেই না। কথাগুলো বলে রাগে ফুঁসছে লোকটি। লোকটির মামা এবার উঠে এসে লোকটির কাঁধে হাত রেখে বলেন, শান্ত হও রাদীপ, এসব করতে সময় দিতে হয়। তুমি খুব অল্প সময়ে পরপর 3বার অ্যাটাক করে বসেছ। এখন ওদের সন্দেহ হলে ওরা আরো সতর্ক হয়ে যাবে। কিন্তু মামা আমি ওই মীরার ওই সুখ সহ্য করতে পারছি না। কত কিছু করলাম, বন্যকে উস্কেও ওর বিয়েটা আটকাতে পারলাম না। আমার জীবন নষ্ট করে নিজে সুখে থাকবে, তা আমি হতে দিব না। শান্ত হও রাদীপ, কিছুদিন কোনো অ্যাকশন নিও না। ওরা সব স্বাভাবিক ভাবতে শুরু করলে খাবার করে যাবে। কথাটি বলে রাদীপের মামা সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন রাদীপ তাকে ডাক দিয়ে বলে, তোমার উচিত এবার বাড়ি ফেরা। 12 বছর হলো দেশ ছেড়েছো, এবার যখন দেশে ফিরেছো তখন বাড়ি চলো। লোকটি শক্ত কণ্ঠে বলল, তুমি খুব ভালো করে জানো আমি এখানে ফিরেছি শুধুমাত্র তোমার কথায়, নয়তো ফিরতাম না। তাছাড়া তোমার মা আমাকে ঘৃণা করে। নিজের কাছে ফোকাস করো, কাজ শেষ হলে আমি আবার ফিরে যাব। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। রাদীপও এরপর চলে যায়। 2 দিন পেরিয়ে গেছে। আগামীকাল শেহজাদের জন্মদিন। মীরা কিছু প্ল্যানিং করছে। আজকে একটা এক্সট্রা ক্লাস করিয়ে আগামীকালকে একটা ক্লাস কমিয়ে রাখবে, তারপর জলদি বাড়ি চলে আসবে। ফ্রিসার পাশে বসে বসে মীরা এসব ভাবছিল। তখন ফ্রিসা বলে ওঠে, হোয়াট আর ইউ থিঙ্কিং ফেরি মাম্মাম? মীরা ভাবনার সুতো ছিঁড়ে ফ্রিরার দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, কাল তোমার বাবার বার্থডে, তো কি করা যায় ভাবছি। ফ্রিসা ভীষণ এক্সাইটেড হয়ে গেল। সে জিজ্ঞাসা করে, কি করবে? ভাবছি। চলো বাবার জন্য সারপ্রাইজ প্ল্যান করি। কি করবে? তুমি গান গাইবে, আমি ড্যান্স করব। মীরা অবাক হয়ে বলে, রিয়েলি? তুমি একদিনে নাচ কিভাবে শিখবে? আমিও নাচ পারি না। উফ ফেরি মাম্মাম, ইউটিউব আছে না, আমি দেখে দেখে শিখবো। কাল সারাদিনে শিখে ফেলবো। মীরা বলে, কিন্তু বাচ্চা, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে। ওকে, নো প্রবলেম, আমি দাদুমণির সাথে শিখে ফেলবো। বাবা একদম সারপ্রাইজ হয়ে যাবে। ইয়ে! ফ্রিসা খুশিতে হাতে তালি দিচ্ছে। তখন শেহজাদ দরজার কাছে এসে বুকে হাত গুজে দাঁড়িয়ে শুধায়, কি প্ল্যান করছো মা মেয়েতে? মীরা ও ফ্রিসা দুজনে একে অপরের দিকে চাউচাই করে ভুরু কুচকে একসাথে সন্দেহের সুরে প্রশ্ন ছুড়ে, আমাদের কথা শুনছিলেন? আমাদের কথা শুনছিলে? শেহজাদ মাথা নুয়ে হেসে জবাবে বলে, না, জাস্ট কিছু একটা শিখে ফেলবে এটুকু শুনেছি, কি শিখবে তা শুনিনি। ফ্রিসা খুশি হয়ে উঠে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমার সারপ্রাইজ বাবা, টুমরো দেখবে। শেহজাদ হাঁটু গেয়ে বসে মেয়েকে আগলে নিয়ে বলে, ওকে, এখন ঘুমিয়ে পড়ো তো, ইটস লেট বেবি। ফ্রিসা তার বাবার গালে চুমু এঁকে দিয়ে বই খাতা গুছিয়ে রেখে শুয়ে পড়ে। এরপর মীরা ও শেহজাদ কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে পড়ে। আজ সকালে মীরার ক্লাস না থাকলেও বিকেলের একটা ক্লাস স্টুডেন্টদের সাথে কথা বলে ক্লাসটা সকালে নিয়ে এসেছিল, যাতে করে জলদি ফিরতে পারে। অবশেষে ঘড়ির কাঁটা 3টের ঘরে ছুঁই ছুঁই মীরা ভার্সিটি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। এদিকে শেহজাদ নিজের অফিস রুমে বসে চিন্তায় মগ্ন। আজ ব্রেকের সময় সে একটু বেরিয়েছিল, তখন হঠাৎ একজনকে দেখে পুরনো কিছু তিক্ত অতীত মনের কোণে উকি দেয়। এত বছর পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। অতঃপর সে গাড়ি থেকে নেমে আশেপাশে লোকটাকে খুঁজছিল, কিন্তু পায়নি। তারপর হতাশ হয়ে আবার ভার্সিটিতে ফিরে আসে। সেই থেকে বিষয়টা কোনোভাবেই তার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে না। দীর্ঘ ভারী নিঃশ্বাস ছেড়ে আজকে দিনের শেষে ক্লাসের জন্য তৈরি হয়ে নিল। বাড়ি ফিরে মীরা তড়িঘড়ি করে সব রান্না করেছে। সার্ভেন্টরা আগে থেকে অনেকটাই গুছিয়ে রেখেছিল বলে এখন রান্না করে শান্তি পাচ্ছে।
ফিসা একটা শাড়ি হাতে রান্নাঘরে এসে বলল, ফেরি মাম্মা। মীরা রান্নার দিকে মনোযোগ দিয়ে প্রত্যুত্তর করে। ফিসা এরপর বলে, আমি রেড শাড়ি পরবো। পরো। তাহলে পরিয়ে দাও। মীরা এবার ফিসার দিকে নজর ফেরালো। ফিসার হাসি মাখা উৎসাহী চেহারা দেখে মীরাও মৃদু হাসে। তারপর আদুরে স্বরে বলল, তুমি যদি এখন শাড়ি পরে বসে থাকো তাহলে তুমি টায়ার্ড হয়ে যাবে, সোয়েটিং হবে। যখন বাবাকে সারপ্রাইজ দিবে তার আগে চট করে পরিয়ে দিব, ওকে? ওকে। তাহলে এখন যাও, প্র্যাকটিস করো। ফিসা মীরার হাত ধরে হালকা উঁচু হতে ইশারা করে। মীরা কৌতূহলের বসে নিচু হলে ফিসা ওকে চট করে একটা চুমু দিয়ে ছুটে পালায়। ফিসার এই আদুরে কাণ্ডে মীরা হেসে ফেলে। সেখানে উপস্থিত সার্ভেন্ট দুজনও হাসে। একজন বলে, ছোট ম্যাডাম, আপনারে আর ফিসামণিরে দেখে মনেই হয় না যে আপনি তার সৎ মা। আজকাল এত আদর তো আপন মাও করে না। মীরা কয়েক সেকেন্ড নীরব থেকে আবার রান্নায় চামচ নাড়াতে নাড়াতে মুচকি হেসে বলে, জরুরি না যে মা হতে হলে জন্ম দিতে হবে। তাছাড়া ফ্রিসাকে ভালো না বেসে থাকা যায় নাকি? তোমরা ওদিকটা গুছিয়ে ফেলো তো, আর প্লেট বাটিগুলো নামিয়ে ক্লিন করে ফেলো। সার্ভেন্টরাও বুঝলো যে মীরা এই বিষয়ে কথা বাড়াতে ইচ্ছুক না। ওরা জলদি করে সেখান থেকে কাজে লেগে পড়ে। সার্ভেন্টরা রান্নাঘর ছাড়তেই মীরা হাতের কাজ থামিয়ে চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছেড়ে নিজেই বলে, মাকে তো কেউ কখনো এসব বলেনি। আজকাল জামানায় এমন যে ভালো ব্যবহার করলেও সন্দেহ হয়। আফসোস করে নিজেই হাসে। অতঃপর দ্রুত কাজ শেষ করতে থাকে। সন্ধ্যায় বাড়ি ফিরে শেহজাদ সবার আগে তার ফুপিজানের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মিসেস শাহিদা হঠাৎ করে শেহজাদকে নিজের রুমে বিনা নক করে ঢুকতে দেখে কিছুটা অবাক হন। তিনি বিছানায় বসে তসবিহ পড়ছিলেন। অতঃপর ভুরু কুঁচকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে শেহজাদ, হঠাৎ আমার রুমে আসলে? শেহজাদ চেয়ার টেনে মিসেস শাহিদার কাছে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। মিসেস শাহিদা উৎক্ষিপ হয়ে নিজের ভাতিজাকে দেখছেন। কয়েক মুহূর্তের পর শেহজাদ চেয়ার ছেড়ে ফুলরে বসে নিজের ফুপির কোলে মাথা রাখে। এতে যেন মিসেস শাহিদা ভীষণ অবাক হয়ে যান। হঠাৎ কি এমন হলো যে শেহজাদ এতটা ভেঙে পড়েছে? ভেঙে না পড়লে তো শেহজাদ এমনটা করে না। শেষবার ফিওনার মৃত্যুর সময় তার কোলে মাথা রেখেছিল। মিসেস শাহিদা উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করেন, কি হয়েছে বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শেহজাদ চোখ বন্ধ করে জবাবে বলে, আজকে ওই লোকটাকে দেখেছি ফুপিজান। কোন লোকটা? যার জন্য আমার আপু সুইসাইড করেছিল। মিসেস শাহিদা কয়েক সেকেন্ডের জন্য প্রত্যুত্তর করতে ভুলে গেছেন। কিছু সময় পর তিনি ফের শুধালেন, মুরাদ? হ্যাঁ ফুপি, ওই জাহিল মুরাদ। শেহজাদের কণ্ঠে তীব্র রাগের বহিঃপ্রকাশ। মিসেস শাহিদা তড়িঘড়ি করে আবার প্রশ্ন করেন, কোথায় দেখলে এত বছর পর আবার কেন ফিরে এসেছে? জানি না আমি তাকে দেখে গাড়ি থেকে নামতে নামতে সে হারিয়ে গেছে। আবার কেন ফিরে এসেছে আমি জানি না, কিন্তু এবার ওকে পেলে আমি ছাড়বো না। আমার ফ্যামিলির দিকে চোখ তুলেও তাকাবে তো আমি ওর লাশ ফেলে দিব। মিসেস শাহিদা ঘাবড়ে গেলেন। তার ভাতিজার রাগ যে খুব খারাপ। নিজের বোনের ঝুলন্ত লাশ সামনে দেখে অত বছর আগে সত্যি তো মুরাদকে নিজ হাতে খুন করতে গিয়েছিল পর্যন্ত। মিসেস শাহিদা তড়িঘড়ি করে বলেন, শোন বাবা, এসব কিছু করিস না। আগে থেকে পুলিশকে বলে রাখ, কিন্তু মাথা গরম করে কিছু করিস না। ফুপিজান, ওই লোকটা। চুপ, যা হয়ে গেছে। তুমি তো সানিয়াকে ফিরিয়ে আনতে পারবে না। এখন তোমার যারা আছে তাদের কথা ভাবতে হবে। শান্ত হও, স্বাভাবিক থাকো। এখন নিজের রুমে গিয়ে ফ্রেশ হও। বাড়ির আর কেউ যেন বুঝতে না পারে, যাও। শেহজাদ অনিচ্ছা সত্ত্বে মেনে নিল। তারপর নিজের রুমের দিকে পা বাড়ালো। শেহজাদ চলে যেতে মিসেস শাহিদা নিজের আলমারির গোপন ড্রয়ার খুলে একটা ডায়েরি বের করলো। এটা শেহজাদের 2 বছরের বড় বোন সানিয়ার ব্যক্তিগত ডায়েরি। সানিয়া ছোট থেকেই তার ফুপির পাগল ছিল, সব কিছু শেয়ার করত। কিন্তু বড় হতে হতে সন্তান যেমন নিজের প্রাইভেসি বুঝতে শুরু করে, তারপর কথা শেয়ার করা বন্ধ করে দেয়, তেমনি সানিয়াও ভার্সিটিতে উঠে প্রেমে পড়ে এক ইয়াং ল্যাব ডেমনস্ট্রিট মুরাদ আহমেদের। ওদের প্রেম অনেক গভীর হয়ে গিয়েছিল। সানিয়া অনেক দুর্বল মনের একটা মেয়ে ছিল, কিন্তু মুরাদ ছিল চতুর। সে সানিয়ার সাথে সম্পর্কে গিয়েছিল সানিয়ার প্রপার্টি ও সৌন্দর্যের মোহে পড়ে। সানিয়া যেদিন জানতে পারে সে বিয়ের আগে কনসিভ করে ফেলেছে, সেদিন সে মুরাদকে বিষয়টা জানালে মুরাদ তাকে আশ্বাস দেয় বিয়ে করার।
দুই পরিবারের মধ্যে কথাবার্তার মাধ্যমে গিয়েও ঠিক হয়। সানিয়ার পরিবার প্রথমে রাজি হচ্ছিল না, কারণ মুরাদদের তাদের সাথে মিলে না, কিন্তু সানিয়ার জেদে অবশেষে রাজি হয়ে গিয়েছিল। সানিয়া খুব খুশি ছিল, কিন্তু মুরাদের মনে যে অন্য পরিকল্পনা তা সানিয়া ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। মুরাদ আগে থেকেই বিবাহিত ছিল। এই সত্যটা জানতে পারে সানিয়ার ফুপা মানে ডক্টর আকবর রহমান। তিনি গায়ে হলুদের দিনই সত্যটা জানতে পেরে বিয়ে ভেঙে দেন, কিন্তু সানিয়া এটা মেনে নিতে পারেনি। সে তো কাউকে এখনো জানায়নি যে সে 2 মাসের অন্তঃসত্ত্বা। সে কোনোভাবেই কারোর কথা বিশ্বাস করতে পারছিল না। ভালোবাসাই এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে চোখের সামনে মুরাদ ও মুরাদের স্ত্রীর ছবি দেখেও তার বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল সবাই ইচ্ছে করে তাদের বিয়েটা ভাঙতে চাইছে। সানিয়া নিজের বিশ্বাসে অটল থেকে নিজেকে রুমবন্দি করে কাঁদতে কাঁদতে মুরাদকে বহুবার কল করেছিল। অনেকক্ষণ পর মুরাদ কল রিসিভ করো, তারপর নিজ মুখেই সব সত্য স্বীকার করে নিয়েছিল। মুরাদ নিজের মোহ ও লালসার কথা জানালে সানিয়া সেটা সহ্য করতে পারে না। তখন সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। তার আগে সানিয়া প্রতিদিনকার রুটিনের মতো নিজের ডায়েরিতে লিখে যায়, সেই সাথে বাড়ির সবার জন্য একটা চিঠি রেখে যায়। সানিয়ার মৃত্যুর পর অনেক জলঘোলা হয় এ নিয়ে। এলাকাবাসীর কাছে সানিয়ার প্রেগনেন্সির ব্যাপারটা আড়াল রাখতে পুলিশকেও অনুরোধ করা হয়েছিল। শেহজাদ এখনও জানে না যে তার বোন প্রেগনেন্ট ছিল। ওই সময়ে শেহজাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, মানসিকভাবে প্রায় বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। তাই শেহজাদের বাবা মা শেহজাদকে নিয়ে দেশ ছাড়েন। আমেরিকাতে শেহজাদের ট্রিটমেন্ট ও স্টাডি একসাথে চলতে থাকে। ডায়েরিতে হাত বুলিয়ে প্রণস্মৃতি রোমান্তর করে দীর্ঘ বেদনাময় নিঃশ্বাস ছাড়েন মিসেস শাহিদা। আবারও অতীতের কালো ছায়া কেন ফিরে এসেছে? শেহজাদ তো প্রিয়জনদের হারাতে হারাতে ক্লান্ত। আবার কেন? রাত 9টার দিকে মীরা সব কিছু সাজিয়ে জোর করে শেহজাদকে ড্রয়িং রুমে নিয়ে আসে। শেহজাদ আসতে চাচ্ছিল না, তার মাথা ধরেছে খুব, কিন্তু ফিশার এক্সাইটমেন্টের কথা বলে মীরা শেহজাদকে আনতে পেরেছে। ফিশা ও মীরা মিলে একত্রে নাচ ও গান করলো। মীরা গান গেয়েছে আর ফিশা নাচ করেছে। শেহজাদ শুধু জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়, এতে তার একটুও মনে লাগছে না। মিসেস শাহিদা এটা লক্ষ্য করে মীরাকে ডেকে বলেন, মীরা, আমার মনে হয় শেহজাদের শরীরটা একটু খারাপ, তুমি ওকে খাবার দাও, ও একটু রেস্ট করুক। মীরা এবার ভালো করে শেহজাদের দিকে লক্ষ্য করলো। এখানে আনার সময় বলেছিল শরীর ভালো লাগছে না। মীরা তাই আর দেরি না করে সবাইকে খাবার বেড়ে দেয়। শেহজাদ অল্প খেয়ে সবার আগেই উঠে যায়। মীরা সেদিকে উদাস হয়ে চেয়ে আছে। অন্তত একটু কমপ্লিমেন্ট সে আশা করেছিল। মিসেস শাহিদা নরম সুরে বলেন, শরীর খারাপ তো, তুমি এটা নিয়ে কষ্ট পেও না। তুমিও তো ক্লান্ত, খাওয়া শেষ করে তুমিও রুমে চলে যাও, রেস্ট করো। এইগুলো সাবমিটরা গুছিয়ে নিবে। আজকে ফিশাকে আমি ঘুম পাড়িয়ে দিব। ফিশা তার দাদুমণির কথা শুনে খুশি হয়ে বলে, ইয়ে দাদুমণি, তুমিও আজ আমার সাথে ঘুমাবে? হ্যাঁ আচ্ছা বাচ্চা, জলদি খাবারটা ফিনিশ করো তো। ফিশা কথা শুনে মীরা খাওয়া শেষ করে ফিশাকে গুড নাইট উইশ করে রুমে চলে যায়। গিয়ে দেখে শেহজাদ ঘুমিয়ে গেছে। টেবিলে স্লিপিং পিলের স্ট্রিপ থেকে একটা ওষুধ নেই, তার মানে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। মীরাও কি করবে, সেও মন খারাপ করে পাশে শুয়ে পড়ে। আরও সপ্তাহখানেক পেরিয়েছে। বাহ্যভাবে সব স্বাভাবিক চলেও স্বাভাবিক নেই মীরা ও শেহজাদের মাঝে। শেহজাদ কেমন গুমট হয়ে থাকে, তার উপর প্রচুর ব্যস্ততা দেখায়। মীরার সাথে যেন স্বস্তিতে 5 মিনিট বসে কথা বলার সময়টাও হয় না। শেহজাদের এই হঠাৎ পরিবর্তন মীরার কাছে কেমন দুর্বিষহকর ঠেকছে। সারাদিন পর একটু হাসি বিনিময় করে কিছুক্ষণ কথা বলাটাও যেন এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহ জুড়ে এই প্রতিচ্ছবি দেখে মীরা সিদ্ধান্ত নিল সে আজ ফিশার সাথে ঘুমাবে। তাহলে নিশ্চয়ই শেহজাদ আসবে, এসে তাকে নিয়ে যাবে। যা ভাবা তাই করলো সে। ফিশাকে ঘুম পাড়িয়ে বারবার ঘড়িতে সময় দেখছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 11:30 ছুঁই ছুঁই, কিন্তু শেহজাদের কোনো পাত্তা নেই। অস্থির হয়ে ওঠে মীরা। একবার ভাবলো যে গিয়ে দেখে আসবে, কিন্তু পরক্ষণেই মন বদল করে ফেলে। নিজের অভিমান ধরে রেখে আর না যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকালে দেখা যাবে শেহজাদের প্রতিক্রিয়া কি হয়। অতঃপর রাগ করে জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এদিকে শেহজাদ নিজের পরিচিত গোয়েন্দা বিভাগের লোকজনদের সাথে যোগাযোগ করে অনেক তথ্যই জানতে পেরেছে। মুরাদের পারিবারিক ইতিহাস ঘাটতে গিয়ে বেরিয়ে আসে রাদীপ মুরাদেরই চাচাতো বোনের ছেলে।
রাদীপ বিগত 7 মাস যাবৎ পলাতক। রাদীপের স্ত্রীর একটি পুত্র সন্তান হয়েছে। রাদীপের পরিবারের সাথে রাদীপের যোগাযোগ নেই। শেহজাদ কিছু একটা আন্দাজ করে নিয়েছে এই মামা ভাগ্নের উদ্দেশ্যে, এর জন্য সেও তৈরি। অতঃপর ঘড়িতে সময় দেখে, ঘড়ির কাঁটা 1:30টা ছুঁই ছুঁই। মীরাকে রুমে না দেখে কিঞ্চিত ভুরু কুচকালো, ফের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ড্যাম শিওর শি ইজ নাও অ্যাংরি উইথ মি, ইটস ওকে, টাইম উইল হিল। পরের দিন সকালে ঘুম ভাঙতে মীরা নিজেদের বেডরুমে গিয়ে দেখে শেহজাদ উঠে পড়েছে। দুজনেই নীরবে একসাথে নামাজ আদায় করে নেয়। মীরার রুম থেকে কোনো কথা না বলে বেরিয়ে যেতে নিলে শেহজাদের ডাকে থামে। শেহজাদ বলে, তোমার অনার্স মাস্টার্সের সব ডকুমেন্ট দিয়ে যেও। কপাল কুচকে তাকায় মীরা, জিজ্ঞাসা করে, কেন? কেন আবার কেন? দিতে বলেছি, দাও। আমি কারণটা জানতে চাইছি আপনার থেকে। জানতে পারবে, এখন ডকুমেন্টগুলো দাও। জাস্ট একটু ওয়েট করতে হবে। ট্রাস্ট মি, ইট উইল বি বেটার ফর ইউ। মীরা শেহজাদের চোখে মুখে ভাব দেখে বুঝলো শেহজাদ কিছু তো লুকাচ্ছে। বিষয়টা তার মনে কষ্ট দিলেও সামনাসামনি প্রকাশ করলো না। আর কথা না বাড়িয়ে ডকুমেন্টগুলো বের করে দিয়ে চলে গেল। শেহজাদ ডকুমেন্টগুলো হাতে নিয়ে মীরার চলে যাওয়া দেখে ভেতর থেকে হতাশ তিক্ত নিঃশ্বাস ছেড়ে বেলকনিতে গিয়ে বসে। নিজে নিজে ধিমি স্বরে বলতে থাকে, আবারও সময় এসেছে এই দেশ ছাড়ার, এবার সবাইকে নিয়ে। শেহজাদ আমেরিকা যেখান থেকে গ্র্যাজুয়েশন করেছে সেখানে মীরার পিএইচডি ডিগ্রির স্কলারশিপের জন্য আবেদন করে দেয়। সেই সাথে নিজেও এতদিনের আশা অফারটা গ্রহণ করে নেয়। ফেব্রুয়ারি মাস, মীরার জন্মদিন আজ। সকালে ঘুম থেকে উঠে শেহজাদের থেকে সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা পেয়েছে সে। তারপর একে একে সবার থেকে, ফ্রিসা থেকে খুব সুন্দর একটা ফ্যামিলি ড্রয়িং পেয়েছে। এরপর ভার্সিটিতে এসে স্টুডেন্টদের থেকেও। পুরোটা দিন মীরার খুব ভালো কেটেছে। আজ সে বাবার বাড়িতে যাবে, সেখানে থাকবে। শেহজাদ হাফ দিনের ছুটি নিয়ে ফ্রিসাকে নিয়ে মীরার ভার্সিটি থেকে পিক করে নিয়ে যাবে। ভার্সিটি থেকে বেরিয়ে মীরা শেহজাদকে কল করলো। শেহজাদ রিসিভ করতেই মীরা বলল, আপনি ফিজাকে নিয়ে পৌঁছেছেন? কতক্ষণ লাগবে? শেহজাদ ড্রাইভ করছে। পাশে বসা ফ্রিসার দিকে একবার তাকিয়ে হেসে বলে, হ্যাঁ, জাস্ট ওয়েট ফর 5 মিনিটস অ্যান্ড উই উইল বি দেয়ার। ওকে। মীরা ভার্সিটির গেটের কাছে ফুটপাতে দাঁড়িয়ে আছে। দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। রোদের তীব্রতা তেমন একটা না। হঠাৎই মাথায় জোরালো কিছু আঘাতে চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলো মীরা। তৎক্ষণাৎ সে মাটিতে লুটিয়ে পড়েছে। ভার্সিটির সামনে হট্টগোল পড়ে গেল আচমকা ঘটনায়। ঘাতককারী মুখোশধারী ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেও ধরতে পারল না। পুরো ভার্সিটিতে খবরটা ছড়াতে সময় লাগে না। ইতিমধ্যে শেহজাদও এসে পৌঁছেছে। ভার্সিটির সামনে গাড়ি থামতেই এত ভিড় দেখে শেহজাদের মন কেমন একটা করে উঠল। সে ফিসাকে গাড়ির ভেতর বসতে বলে দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে ভেতরে এসে দেখে মীরা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শেহজাদের পা যেন যত্র থেমে গেল। নিজের চোখকে তার বিশ্বাস হচ্ছে না। কণ্ঠস্বর যেন পুরোপুরি রুদ্ধ তার। তখনই অ্যাম্বুলেন্সের হর্নে লোকজন একপাশে সরে যাচ্ছে। মীরাকে অ্যাম্বুলেন্সে তুলবে তখন শেহজাদ বলে ওঠে, আই অ্যাম হার হাজব্যান্ড, আই ওয়ান্ট টু গো উইথ হার। মীরার ডিপার্টমেন্টের কলিগরাও এতে সহমত প্রকাশ করে। মীরাকে অ্যাম্বুলেন্সে তুলে শেহজাদ মীরার কলিগ কনক ম্যামকে নিজের গাড়ির চাবি দিয়ে বলে, আমার মেয়েকে আপনাদের কাছে রাখুন প্লিজ, ও হার্টের পেশেন্ট। মীরাকে এই অবস্থায় দেখলে সহ্য করতে পারবে না। কনক ম্যাম এগিয়ে এসে বলেন, আমরা দেখে রাখবো, আপনি দ্রুত যান। শেহজাদ সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। অ্যাম্বুলেন্স চলে যেতেই কনক ম্যাম ও সাবিয়া ম্যাম শেহজাদের গাড়ির কাছে যেতে দেখে গাড়ির দরজা খোলা, ভেতরে ফিসা নেই। ওনারা ঘাবড়ে গিয়ে হতবুদ্ধি নাই দাঁড়িয়ে আছে। কি করবে না করবে ভাবতে ভাবতেই দারোয়ানকে বলে আশেপাশে খোঁজ লাগাতে। ভার্সিটির অথরিটির কাছেও খবর পৌঁছে গেছে। পুলিশ কমপ্লেনও ফাইল করা হয়েছে। কিন্তু ভার্সিটির ভেতরে ও আশেপাশের রাস্তায় অনেক খোঁজাখুঁজির পরও তার ফিসাকে খুঁজে পায় না। ভার্সিটির অথরিটি গেটের কাছে সিসিটিভি চেক করে দেখতে পায় প্রথম দফায় একজন মুখোশধারী লোক মীরাকে আঘাত করে পালিয়েছে। তারপর একই বেশে একজন শেহজাদের গাড়ির দরজায় টোকা দেয়। ফিসের গ্লাস নামিয়ে এলে স্প্রে করে গাড়ির দরজা খুলে ফিসাকে নিয়ে একটা মাইক্রোতে করে চলে যায়। ওনার জুম করে মাইক্রোর নাম্বারটা নোট করতে পেরেছে কোনোভাবে, সেটা পুলিশকে দেওয়া হয়েছে। এদিকে রাদীপ
ও মুরাদ ফিশাকে অজ্ঞান করে নিজেদের ড্রাই নিয়ে যাচ্ছে। তাদের ধারণা মীরাকে যেভাবে আঘাত করেছে তাতে মীরা বাঁচবে না। এখন শেহজাদের মেয়েকেও শেহজাদের থেকে দূরে করে পূর্ণ প্রতিশোধ তুলতে চায় মুরাদ। রাদীপ গাড়ি ড্রাইভ করতে করতে শুধায়, মামা তুমি এই পুচকে মেয়েকে কেন তুলে আনলে? আমাদের তো মীরাকে নিয়ে টার্গেট ছিল। মুরাদ গাড়ির সিটে হেলান দিয়ে কুরুর হেসার জবাব দেয়, বুঝলে রাদীপ, এই শেহজাদের বোনের জন্য এত বছর আমি সব কিছু থেকে দূরে। তোমার থেকে শেহজাদ সম্পর্কে জেনে প্রথমে সন্দেহ হচ্ছিল, তারপর আজকে যখন সামনাসামনি দেখলাম তখন সব কিছু মিলে গেল। তাই নিজের প্রতিশোধ কীভাবে বাকি রাখি? রাদীপ অবাক স্বরে বলে, তার মানে শেহজাদের বোন সানিয়া? হ্যাঁ। ও মাই গড, এত কনফিডেন্স! তাহলে চলো এই পুচকে মেয়েটাকেও মীরার মতো। মুরাদের ধমকে রাদীপ তার বক্তব্য শেষ করতে পারল না। মুরাদ বলে, স্টপ, ওকে মারবো না, পাচার করে দেব। শেহজাদ সারা জীবন নিজের মেয়েকে খুঁজে ফিরবে, স্ত্রী সন্তান হারিয়ে এবার বদ্ধ পাগল হবে। মুরাদের কুরুর হাসিতে রাদীপ তাল মেলায়। হসপিটালে আনার পর মীরাকে ডাক্তার চেক আপ করে জানায় অপারেশন করতে হবে, ব্রেন হ্যামারেজের চান্স বেশি। শেহজাদ যেখানে যা সাইন করার করে মীরাকে দ্রুত অপারেশন করতে বলে। মীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে শেহজাদ করিডোরের ফ্লোরে মুখ ঢেকে হাঁটুকড়ে লুটিয়ে পড়ে, বারবার নিজেকে দোষ দিতে থাকে কেন আর 5টা মিনিট আগে পৌঁছাতে পারলো না। এইদিকে এই ঘটনা টিভিতে নিউজ হচ্ছে, সেখান থেকে জানতে পেরে মিসেস শাহিদা আটকে ওঠে, শেহজাদকে কল করে। শেহজাদ নিজেকে কিছুটা সামলে ফোন রিসিভ করতেই মিসেস শাহিদা ঘাবড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করেন, শেহজাদ তোমরা ঠিক আছো? কোথায় তোমরা এখন? শেহজাদের গলা দিয়ে কথা বের হতে চাইছে না। সে বেশ সময় নিয়ে ঢোক গিলে দুঃসংবাদটা জানাতে উদ্যত হয়। এদিকে মিসেস শাহিদা অনবরত হ্যালো হ্যালো করে চলেছে। শেহজাদ বলে, ফুপি জান মীরা। হ্যাঁ মীরা, কি হয়েছে? কোথায় ও? কথা বলাও আমার সাথে। মিসেস শাহিদার মৃত কণ্ঠস্বরে শেহজাদ মুখ চেপে আরেকটু সময় নিয়ে তারপর বলে, হ্যাঁ হসপিটালে। ও মানে ওই ঘটনা মীরার সাথে? কোন হসপিটালে বলো, আমি এক্ষুনি আসছি। শেহজাদ হসপিটালের নাম বলে, তারপর বলে, ফ্রিশাকে ইউনিভার্সিটি থেকে পিক করে ওকে নিয়ে বাসায় চলে যাও। এসো না, ও জানতে পারলে সহ্য করতে পারবে না। মিসেস শাহিদা অতঃপর কল কেটে ডক্টর আকবর রহমান ও মীরার বাবার বাড়িতে খবরটা জানায়। তারপর রওনা করে মীরার ভার্সিটির উদ্দেশ্যে। মীরার বাবা মা ভাই ভাবি সবাই হসপিটালে এসে পৌঁছেছে। মীরা দুই ভাবি মিলে মীরার মাকে সামলে রাখছে। অপারেশন থিয়েটারের বাহিরে মহল বেশ ভারী, সেটাকে আরও ভারী করতে শেহজাদের ফোনে কল আসে। শেহজাদ একটু দূরে গিয়ে কল রিসিভ করতেই মিসেস শাহিদা হড়বড়িয়ে বলে ফেলেন, শেহজাদ, ফ্রিশাকে পাওয়া যাচ্ছে না। তোমার গাড়ি থেকেই কেউ ফ্রিশাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কথাগুলো শেহজাদের কানে যেন অবিশ্বাস্য ঠেকল। সে অস্থির হয়ে উত্তেজিত স্বরে বলে, হোয়াট? ফ্রিশাকে পাওয়া যাচ্ছে না মানে কি? আমি গাড়ির চাবি কনক ম্যামকে দিয়ে এসেছিলাম, সেখান থেকে মিসিং কিভাবে হয়? মিসেস শাহিদার পাশে দাঁড়িয়ে কনক ম্যাম কথাগুলো লাউড স্পিকারে শুনছিলেন। তিনি জবাবে বলেন, মিস্টার শেহজাদ, আই এম এক্সট্রিমলি সরি। আমি গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ির ডোর খোলা ও ফ্রিশা সেখানে নেই। তারপর দারোয়ান ও পুলিশ আশেপাশে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। এখনো খোঁজ জারি আছে। সিসিটিভিতে দেখা গেছে একটা মুখোশধারী লোক এসে ফ্রিশাকে গাড়িতে তুলে নিয়ে গেছে। শেহজাদ কথাগুলো শুনে আন্দাজ করে ফেলেছে এই কাজ কার হতে পারে। সে আগে ফোন মাটিতে ছুঁড়ে ফেলতে নিয়েও থেমে গেল। ফোনে জলদি করে ফ্রিশার লোকেশন চেক করতে শুরু করে। বলা বাহুল্য যে শেহজাদ ফ্রিশার হাতঘড়ি ও মীরার হাতঘড়িতে ট্র্যাকিং মাইক্রোচিপ ইনস্টল করে রেখেছিল। যবে থেকে মুরাদকে দেখেছে তবে থেকে সে সাবধানতা অবলম্বন করে রেখেছিল। শেহজাদ লোকেশন দেখল, ফ্রিশার লোকেশন গাজীপুরের দিকে যাচ্ছে। শেহজাদ দ্রুত হসপিটাল থেকে বেরোতে নিলে মীরার বড় ভাই রুবেল এসে বলে, আমিও যাচ্ছি তোমার সাথে। আপনি এখানে থাকুন, দরকার পড়তে পারে। শেহজাদ দ্রুত কথাটা বলে বেরিয়ে পড়ে। রুবেলও সাথে সাথে বেরোয়। তারপর বলে, মারুফ আছে, তোমার সাথে এখন আমার যাওয়াটা জরুরি আমি মনে করি, চলো। শেহজাদ আর কথা বাড়ায় না, একটা সিএনজিতে উঠে পড়ে। পুলিশের কাছে লোকেশনটা পাঠিয়ে দেয়। পুলিশ সেটাকে গাজীপুর থানাতে ইনফর্ম করে দেয়। এদিকে মুরাদ ও রাদীপ ফ্রিশাকে নিজের ড্রাই নিয়ে পৌঁছায়। ফ্রিশাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে সন্ধ্যার চা নাস্তা সারছে।
এমন সময় পুলিশ ভ্যানের হুইসেলের শব্দে টনক নড়ে তাদের। রাদীপ ব্যতিব্যস্ত হয়ে শুধায়, মামা পুলিশ এখানে আসছে নাকি? মুরাদ তো শব্দটা খেয়াল করে চিন্তিত সুরে বলে, আমরা তো এখানে এসেছি 2 দিন হলো, তার মধ্যে আজকে ছাড়া এমন কিছু তো করিনি। মনে হয় আশেপাশে কোথাও কিছু হয়েছে। আমার কিন্তু ভয় লাগছে মামা। এই পুলিশের থেকে বাঁচতে চোরাই পথে ইন্ডিয়া চলে গিয়েছিলাম। তুই বেশি বুঝিস। বাচ্চাটাও তো তেমন কোনো শব্দ করেনি, অজ্ঞান হয়ে আছে। তাহলে আশেপাশের মানুষজনেরাও আলাপ পাওয়ার কথা না? পুলিশ অন্য কোথাও এসেছে হয়তো। এই বলে মুরাদ নিশ্চিন্তে খাচ্ছে। মুরাদ যেখানে সাময়িক নিজেদের আস্থানে গিয়েছে তা একটা নির্মাণাধীন ভবন মালিককে মোটা অঙ্ক বুঝিয়ে 3-4 দিনের জন্য মেঝের দিকের একটা রুম ভাড়া নিয়েছে। এদিকে পুলিশ নিজেদের গাড়ি কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে থামায়, যাতে ওরা বুঝতে না পারে লোকেশন এই নির্মাণাধীন ভবনেই দেখাচ্ছে। শেহজাদরাও গাজীপুর শহরে ঢুকছে কেবল। কিছুটা সময় লাগবে। পুলিশ সদস্যরা সাবধানতা অবলম্বন করে রেলিং ছাড়া সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে সেই রুমটার দরজায় জোরে জোরে বাড়ি দিতে থাকে। দরজা হঠাৎ তীব্র জোরালো শব্দে আটকে ওঠে মুরাদ ও রাদীপের মুখ থেকে চা ছিটকে পড়ে তার মামার গায়ে। মুরাদের সেদিকে তোয়াক্কা নেই, সে ভীত হয়ে পড়েছে। রাদীপ ভয়ার্ত স্বরে হড়বড়িয়ে বলতে থাকে, পুলিশ মামা, পুলিশ এসেছে। এখন কি হবে? খবর পেলো কিভাবে? মামা তুমি চুপ করে আছো কেন? কিছু করো, পুলিশ তো আমাদের ধরে ফেলবে। মুরাদ ঢোক গিলে ফিসফিস করে বলে, চুপ করে থাক, কোনো কথা বলবি না। পুলিশকে না বুঝবো কি করে সন্দেহের বশত এসেছে নাকি? আমি জানি না মামা, কেন যে তুমি এই পুচকেকে তুলে আনলে। উফ, এখন কি হবে? চল কোথাও লুকিয়ে পড়ি, একটা জানালাও নিজে পালাবো। বাথরুমটায় চল। ওদের কথোপকথনের মধ্যেই পুলিশ সদস্যরা দরজা ভেঙে ফেলেছে। ভেতরে এসে মুরাদ ও রাদীপকে আটকও করে ফেলেছে। মুরাদ ও রাদীপ পুরো হতভম্ব হয়ে গেছে। পুলিশরা ফিসাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শেহজাদ ও রুবেল থানায় পৌঁছে দেখে ফিসা মুখ ফুলিয়ে বসে আছে। শেহজাদ দৌড়ে গিয়ে ফিসাকে কোলে তুলে নিলে ফিসা অভিমানী স্বরে বলে, তুমি কোথায় গিয়েছিলে বাবা? আই ওয়াজ ওয়েটিং। শেহজাদের আঁখি যুগলে জল ভিড় করছে। সে ধরা গলায় বলে, সরি মাম্মা, এক্সট্রিমলি সরি। তোমাকে রেখে যাওয়া ঠিক হয়নি আমার। ওকে, সরি গ্র্যান্টেড। ফেরি মাম্মাম কোথায়? আমরা যাব না? শেহজাদ এবার জবাব দেওয়ার শব্দ পাচ্ছে না। ফিসা উৎসুকভাবে চেয়ে আছে। কিভাবে বলবে যে তার ফেরি মাম্মামের অবস্থা ভালো না? শেহজাদের নীরবতায় ফিসা আবারও প্রশ্ন করলে রুবেল এগিয়ে এসে ফিসাকে বলে, এই দেখো মামা এসেছি, তোমাকে তোমার ফেরি মাম্মামের কাছে নিয়ে যাব। চলো তবে। এখানে কেন আছি আমরা? পুলিশ আঙ্কেলটা বলল বাবা আসলেই যাব। চলো, লেটস গো। রুবেল জোরপূর্বক হেসে ফিসাকে নিজের কোলে নেয়। শেহজাদ এবার ইন্সপেক্টরের সাথে দেখা করে রাদীপ ও মুরাদের সেলের কাছে যায়। রাদীপ ও মুরাদকে দেখে শেহজাদ ঘৃণা মিশ্রিত স্বরে বলে, তোদের লজ্জা হয় না? না, আবারও আমার ফ্যামিলির পেছনে পড়েছিস। মীরার মাথায় আঘাত তোরাই করেছিস, তাই না? রাদীপ মাথা নিচু করে বসে থাকলেও মুরাদ উঠে এসে বলে, হ্যাঁ, তোর বউ বাচ্চা দুটোকে তোর থেকে সরাতে চেয়েছি, মনে আছে আমাকে? শেহজাদ তাচ্ছিলের স্বরে বলে, তোকে মনে থাকবে না? তোর মতো বাস্টার্ড পাভার্টকে ভুলি কি করে? তুই তো টিচার জাতিকে কলঙ্কিত করেছিলি। অত বছর আগেই যদি তোকে নিজ হাতে শেষ করতে পারতাম তবে আজ এসব হতো না। এবার দেখবি তোর কি হয়। অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড কিডন্যাপিং কেসে রেস্ট অফ দ্য লাইফ পুলিশ কাস্টডিতে থাকবি। আমি এটা মাস্ট ইনশিওর করব। মুরাদ বিচিয়ে হেসে বলে, পারবি না, আবারও পালাবো। এটা বলতেই পুলিশ ইন্সপেক্টর মুরাদের গালে কষে চর বসিয়ে দেয়। তারপর শেহজাদকে নিয়ে সেল থেকে বেরিয়ে আসে। যেহেতু পুলিশের সামনে স্বীকারোক্তি দিয়ে ফেলেছে, তাই আগামীকালই ওদের কোর্টে তোলা হবে। শেহজাদ ও রুবেল ইন্সপেক্টরকে ধন্যবাদ দিয়ে রওনা করে। ইতিমধ্যে মীরার অপারেশন শেষ হয়েছে, সাকসেসফুলও হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবে। কিছু প্রবলেম হতে পারে, সেটা ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটির বাহিরে অপেক্ষারত সবার মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া বয়। শেহজাদও ফোন করে ফিসাকে পেয়েছে জানিয়ে দিয়েছে। হসপিটালে পৌঁছে ফিসা মীরাকে এভাবে দেখে খুব কেঁদেছে।
কাঁদতে কাঁদতে মেয়েটার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। মীরার তখন জ্ঞান ফিরেছে। ডাক্তার তাকে মাথায় চাপ নিতে মানা করেছে, তাই ফিরসাকে শেহজাদ সরিয়ে নিয়ে এসেছে। নিজের শাহিদা ফিরসাকে দেখে রাখছেন। মীরার মা মলি জাহান মেয়ের কাছে বসে আছেন। আজ তার মেয়েটার জন্মদিন, আর আজই সে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছে। মীরা অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলে মলি জাহান বাধা দেন, বলেন, তোর কথা বলতে হবে না, চুপ করে থাক। ডাক্তার তোকে চাপ নিতেও কথা বলতে মানা করেছে। মীরা হাত সামান্য উঠিয়ে মায়ের চোখের পানি মুছিয়ে দিতে চাইল। মলি জাহান এবার আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ঝরঝর করে মেয়ের সামনে কেঁদে ফেলেন। শারমিন ও নিধি কেবিনের বাইরে থেকে দেখে এসে শাশুড়িকে শান্ত করতে করতে বাহিরে নিয়ে আসে। মলি জাহান বেরিয়ে আসলে শেহজাদ একা কেবিনে প্রবেশ করে। মীরা তা দেখে আবার কথা বলতে মাস্ক খুলতে চাইলে শেহজাদ থামিয়ে দিয়ে বলে, কথা বলো না, ফিসা এখন ঠিক আছে, তুমি জলদি ঠিক হয়ে যাও, তারপর আমরা এখান থেকে চলে যাব। মীরা কিছুটা অবাক হয়। হাতের ইশারায় কৌতূহল প্রকাশ করলে শেহজাদ মৃদু স্বরে বলে, তোমার সব ডকুমেন্ট চেয়েছিলাম, মনে আছে? মীরা চোখের পলক ফেলে হ্যাঁ বুঝালে শেহজাদ বলে, আমি আমেরিকায় তোমার পিএইচডি করার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। আমিও আমেরিকায় আগে যেখানে ফ্যাকাল্টি ছিলাম সেখানে জয়েন করব। ফুপাও এতদিন অনেক রিসার্চ বেসড ইউনিভার্সিটিতে অফার পেয়েছিল, একটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা সবাই আমেরিকায় চলে যাব। মীরা অবাক হয়ে চেয়ে আছে। এত কিছুর জন্যই তবে এতদিন এত লুকোচুরি? শেহজাদ দেখছে মীরা কিছুটা উত্তেজিত হচ্ছে। সাথে সাথে শেহজাদ বলে, প্লিজ প্লিজ উত্তেজিত হয়েও না, তুমি সুস্থ হও, সব বলবো তোমাকে, কিছু লুকাবো না। আই এম সো সরি। এখন শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো, প্লিজ প্লিজ। মীরা শান্ত হলো। আস্তে আস্তে চোখ বন্ধ করলো। নার্স এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল। পরের দিন কোর্টে মুরাদ ও রাদীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওদের আগেও পুলিশ রেকর্ড থাকলেও যাবজ্জীবন কারাদণ্ডের রেকর্ড ছিল না বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। শেহজাদ কোর্ট থেকে সরাসরি হসপিটালে এসেছে। মীরার কলিগরা ও মীরার ভার্সিটির টিচাররা মীরাকে দেখতে এসেছে। মীরার অবস্থার উন্নতি হচ্ছে। ডাক্তার বলেছে 4-5 দিন হসপিটালে থাকতে হবে, তারপর ডিসচার্জ দিবে। ফিসাও হসপিটাল ছেড়ে যেতে চাইছে না। নিজের চাহিদা জোর করেও নিতে পারছে না। কনক ম্যাম ও সাবিয়া ম্যাম শেহজাদের সাথে কথা বলতে আসে। আই এম সরি মিস্টার হেজাদ। আপনি সরি কেন বলছেন ম্যাম? ইটস নট ইয়োর ফল্ট, অল ফল্ট ইজ মাইন। আই ওয়াজ ইরেসপন্সিবল। আমার আইডিয়াতে ছিল কোনো খারাপ ঘটনা ঘটতে পারে, বাট আপনারও দোষ না মিস্টার শেহজাদ, ইটস অলরেডি ডেস্টিনি। এখন মীরা জলদি সুস্থ হয়ে যাক, এটাই দোয়া করি। শেহজাদ সৌজন্য হাসে। কনক ম্যাম ও সাবিনা ম্যামও বিদায় নিয়ে চলে আসে। 5 বছর পর মীরা ভার্সিটি থেকে ফিরতে সবাই একসাথে বলে ওঠে, সারপ্রাইজ। মীরা অবাক হয়ে চেয়ে দেখে তার বাবা মা, 2 ভাই ভাবি, ভাতিজা ভাতিজি সবাই এসেছে। মীরার চোখে খুশিতে পানি চলে এসেছে। মীরা ছুটে গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তোমরা, আই অ্যাম ড্রিমিং, রিয়েলি তোমরা এসেছো? পেছন থেকে শেহজাদের কোলে 2 বছরের ছেলে বাচ্চা বলে, ইউ আর নট ড্রিমিং মাম্মা। ছোট বাচ্চার আদর স্বর শুনে মীরা হেসে ফেলে। এবার ফিরসাও বলে, ইউ আর নট ড্রিমিং মাম্মাম। সবাই হেসে ওঠে। ফিরসা এবার বাবার কোল থেকে ভাইকে নিজের কোলে নিয়ে নামায়। তারপর 2 ভাই বোন মিলে মীরার 2 হাত ধরে কেকের কাছে নিয়ে যায়। ফিরসা বলে, ইউ নো মাম্মাম, মি অ্যান্ড মিশকাত মেড দিস কেক ফর ইউ. মিশকাত হেল্পস মি আ লট. ইয়ে, দাদুমণি অলসো হেল্প মি. মীরা আবেগে হাঁটু গেড়ে বসে 2 ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। তারপর পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। তারপর মীরা ফ্রেশ হয়ে এসে একসাথে ডিনার করে। অনেকদিন পর নিজের বাবা মা, ভাই ভাবিদের পেয়ে মীরা অনেক রাত পর্যন্ত গল্প করেছে। রুমে এসে দেখে শেহজাদ মিশকাতকে ঘুম পাড়িয়ে ফেলেছে। এখন শেহজাদ টেরেসে দাঁড়িয়ে আছে, বাইরের দিকে মুখ করে। মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে? শেহজাদ কিছুক্ষণ চুপ থেকে বলে, 5 বছর আগে আজকের দিনটা আমি ভুলতে পারি না। মীরা এবার শেহজাদকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে,
প্রতি বছর এভাবে মুখ কালো করে থাকলে হয়? ভুলে যান সব। আমরা ভালো আছি, হ্যাপি আছি। দেখুন আমাদের পুরো পরিবার আমাদের সাথে। আমি ঠিক করেছি ওদেরকে একেবারে আমেরিকায় নিয়ে আসব। আমিও তাই চাই। জানি জানি। একটা কথা বলি। বলুন। পারমিশন নিচ্ছেন কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি মীরা। মীরা হালকা হেসে আর একটু ঘনিষ্ঠ হয়ে চোখে চোখ রেখে বলে, কেউ একজন বলেছিল মুখে না বললেও কাজে কর্মে বুঝে নিতে হয় ভালোবাসা। আমিও বুঝে নিয়েছি। শেহজাদও হালকা হেসে মীরার ললাটে ঠোঁট ছোঁয়। মীরা আবার শেহজাদকে জড়িয়ে ধরলে ঘর থেকে মিসকাতের কান্নার সুর ভেসে আসে। মীরা ফিক করে হেসে ফেলে বলে, ছেলে আপনার রোমান্টিক কথা দুশ্মন, বুঝলেন? যাই আমি। মীরা ঘরে চলে আসে। শেহজাদ সেখানে দাঁড়িয়ে বুকে হাত গুজিয়ে বলে, এটাই তো ভালোবাসা। মুখে প্রকাশ না করলেও যা মন মোহনায় ঠিকই ফাগুন হাওয়া রূপে বয়ে বেড়ায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।